বাহুগঞ্জ নামের একটা গ্রাম ছিল, যেখানে হর্ষ নিজের বউ সুরেখার সাথে থাকত। হর্ষ গ্রামে বাসন বিক্রি করার কাজ করত। প্রত্যেক দিনও এক গ্রাম থেকে দ্বিতীয় গ্রামে বাসন বিক্রি করার জন্য যেত। বাসনের ঝুড়ি নিজের মাথাতে রাখছিল, তখনই ওর বউ সুরেখা ওকে বলল, তুমি বাসন বিক্রি করা ছাড়ছো না কেন? আজকাল বাসন তো আর কেউ কিনছে না। কেউ তো কিনছেই না সুরেখা, কিন্তু বাসন কোসন আমার পূর্বপুরুষরা যুগ যুগ ধরে বিক্রি করে আসছে। বাসন কোসন, থালা গ্লাস তৈরি করা ছাড়া আমি তো আর কিছু পারি না। কিন্তু আমরা ক্ষুধার্তও তো থাকতে পারবো না পতিদেব। আজকে আমাকে যেতে দাও। আজকে যদি বিক্রি না হয় তাহলে সমস্ত বাসন কোসন আর জলে ফেলে দেব, আর নতুন কিছু শুরু করব। যখনই ওরা এই কথা বলছিল, তখনই এক লোক ওদের বাড়ির বাইরে এসে হর্ষকে ডাকলো। হর্ষ দাদা, ও হর্ষ দাদা। হর্ষ বাইরে বেরিয়ে এলো। আরে কি হলো, এরকম চিৎকার করছো কেন? প্রধান মহাশয় আমাদের সমস্ত গ্রামবাসীদেরকে এক জায়গায় জড়ো হতে বলেছে তো। কেন, কোনো সমস্যা এসেছে নাকি? আরে সেটা তো ওখানে গেলেই জানতে পারবো, তাই না? চলো তাড়াতাড়ি। আরে ওখানে একটা জায়গাতে গোষ্ঠীর লোকেরা সবাই একসাথে জড়ো হয়েছে, তাড়াতাড়ি চলো। ঠিক আছে, এক্ষুনি আসছি। হর্ষ বাড়িতে গেল। ওর বউ ওকে জিজ্ঞেস করলো, কি হলো, কি জিজ্ঞেস করছিল ওই লোক? যাকগে, আজকে বাসন কোসন বিক্রি করতে পারবো না। প্রধান মহাশয় খুব তাড়াতাড়ি আমাদেরকে বৈঠকে ডেকেছে, আমাদের ওখানে যেতে হবে। হর্ষ সুরেখাকে নিয়ে প্রধানজির বৈঠকে এসে পৌঁছালো, যে প্রধানের সাথে গ্রামের জমিদারনিও সেখানে দাঁড়িয়েছিল। এই জমিদারনি এখানে কি করছে? আগে তো কখনো গ্রামের ব্যাপারে একে দেখিনি। আরে ছাড়ো না, দেখি না যে প্রধান মশাই আমাদেরকে আসলে কেন এখানে ডেকেছে। গোষ্ঠীর লোকেরা, গোষ্ঠীতে একটা সমস্যা দেখা দিয়েছে। সরকার এই এলাকার সমস্ত জমি একজন বিদেশি কোম্পানিকে বিক্রি করে দিচ্ছে। কি? কিন্তু সরকার আমাদের বাড়ি আর জমি সবকিছু বিদেশিদের কি করে বিক্রি করে দিতে পারে? আরে আমাদের কাছে সমস্ত কাগজপত্র রয়েছে। এই জন্যই তোমরা আজকে অশিক্ষিত। এইটুকুও জানো না যে সরকার এটা করতে পারে। সরকার নিজের জমি দিয়ে আপনাদের কোনো ছোট মোটো ঘর দিয়ে দেবে, আর কি। না না, এটা হওয়া উচিত নয়। আরে আমাদের বাপ ঠাকুরদাদা সময়কাল থেকেই আমাদের কাছে জমি আছে। কেউ আমাদের জমি কিভাবে লুট করে নিতে পারে? সবাই তোমরা চুপ করো। আমি জানি যে আপনারা সবাই খুব চিন্তায় পড়ে গেছেন, কিন্তু আমার কাছেও তো আর কোনো রাস্তা নেই। এই ঝামেলা থেকে বেরিয়ে আসতে হলে তাহলে জমিদারের কথা আমাদের শুনে নিতেই হবে। আমার কাছে একটা উপায় আছে। আপনারা সবাই নিজেদের জমি আর ক্ষেত আমার নামে করে দিন, যাতে পুরো গ্রাম আমার নামে হয়ে যাবে। আর যখন সরকার এই জমি বিক্রি করতে আসবে, তখন আমি এই মামলা উচ্চ আদালতে নিয়ে যাব, আর দরকার পড়লে সর্বোচ্চ আদালতেও নিয়ে যাব। কিন্তু আমি তোমাদের সবার ঘর কোনো বিদেশি কোম্পানিকে ছুঁতে দেব না, এটা আমি কথা দিলাম। কিন্তু এটা করা কি ঠিক হবে? হতেও তো পারে এই জমিদার আমাদের বাড়ি আর ফিরিয়েই দেবেন আমাদেরকে। ঠিক আছে, দিও না, আর আমাকে যেতে দাও। তোমাদের বাবা ঠাকুরদারদের জমি সরকারের কাছে চলে যাক। গোষ্ঠীর লোকেরা, আমাদের কাছে আর কোনো রাস্তা নেই, তাই উনি আমাদেরকে যেমনটা বলছেন তেমনটা করতেই হবে। প্রত্যেক গ্রামবাসীরা এই কথা মেনে নিল, আর নিজের নিজের ঘর থেকে নিজেদের জমির কাগজ নিয়ে গুল্লুকে দিয়ে গেল। গুল্লু সব জমির কাগজপত্র জমিনদারনিকে দিয়ে দিল, আর বলল, বাহ ম্যাডাম, বাহ বাহ, কি খেলা খেলেছেন আপনি। সত্যি এক এক করে গোষ্ঠীর সমস্ত লোকেদের জমি আপনি লুট করে নিলেন। সত্যি আপনার জবাব নেই। এই গ্রামবাসীও না কি বোকা, ওদের প্রধানও আমার কথায় ফেঁসে গেছে। কিছুদিন কেটে গেল, আর সব গ্রামবাসীরা দেখলো যে সরকারের তরফ থেকে কোনো সূচি এলো না। তখন প্রধানজি আবার গ্রামবাসীদের বৈঠকে ডাকলো। প্রধানজি, আপনার কথাতেই আমরা সব গ্রামবাসীরা আমাদের জমি আর ঘর জমিনদারনির নামে করে দিলাম, কিন্তু সরকারের তরফ থেকে কোনো সূচনাই এলো না। এই কথাটা তো আমিও ভাবছি, কিন্তু এখনো পর্যন্ত ম্যাডাম দেখছি বৈঠকে আসেননি। যখন উনি কথা বলছিলেনই, তখনই জমিনদারনি ওনার বৈঠকে এসে পৌঁছালো, আর ওনাকে বলল, চলো সবাই আমার ঘর খালি করে দাও, কারণ এই পুরো গ্রাম এখন আমার নামে। ঘর যদি না খালি করো, আমি পুলিশকে ডেকে আনবো। সব কাগজ আমার কাছে আছে। এটা আপনি কি বলছেন ম্যাডাম? এই যে প্রধান, বাড়ি খালি করো এক্ষুনি।
কিন্তু আমরা যাব কোথায়? যেখানে খুশি যাও, তাতে আমার কি, কিন্তু সবার ঘর খালি করে দাও, নয়তো ঘরে থাকার জন্য ভাড়া দেয়া শুরু করে দাও। 3 দিন আছে, শুধু 3 দিন। চল গুল্লু। জমিনদারনি সেখান থেকে চলে গেলেন। আর গ্রামবাসীরা চিন্তিত হয়ে গেল। এখন আমরা কি করব? আমার কাছে এখন শুধু বাসনগুলোই রয়েছে, তাও আবার কয়েকটা থালাই রয়েছে। আজকে গিয়ে এগুলিকে আমাকে বিক্রি করে কিছু পয়সা রোজগার করে তারপর বাড়ি ছেড়ে দিয়ে আমরা রাস্তাতেই থাকবো। হর্ষ বাসন মাথায় নিয়ে সেই সব থালাকে বিক্রি করার জন্য বেরিয়ে গেল, কিন্তু কেউ ওর থেকে বাসন কিনল না। এই কারণে ও নিরাশ হয়ে জঙ্গলের রাস্তা দিয়ে ঘরে আসছিল। তখনই ও সেখানে একজন বৃদ্ধ মহিলাকে দেখতে পেল। কেন হচ্ছ এত চিন্তিত? এই সময় কি চিন্তা করার? কেন কাঁদছো ওর জন্য, যেটা তোমার কখনো ছিলই না? কি নিয়ে যাবে নিজের সাথে যখন একদিন পৃথিবী ছাড়তেই হবে? আগে আপনি? আমি হলাম বুড়ি, জাদু করে দেব, বাসনের বানাবো ঘর। বলো, কি আছে তোমার ঝুড়িতে? আসলে আমার কাছে বাসন বলে তো শুধু কয়েকটা থালাই রয়েছে। থালা না হবে আকাশে, না হবে জমিতে, ভেসে উঠবে তোমাদের ঘর পুরোটাই এই থালাতে। আপনি কি আমাকে সাহায্য করবেন? হড়েপ্পা নাচো। আপনি ঠিক আছেন তো? বুড়ি হর্ষকে জাদুকরি ছড়ি দিল। যা, গ্রামবাসীদের এই থালা দিয়ে আয়, আর তার উপরে এই ছড়ি ঘোড়া, আর এই থালা ঘরে পরিবর্তিত হয়ে যাবে, আর যেখানে চাইবে সেখানেই চলে যেতে পারবে। চল, এখন আমি আসছি। বুড়ি হঠাৎ করে ওর সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। হর্ষ নিজের গ্রামে এসে পৌঁছালো আর নিজের বউকে সব ঘটনা খুলে বলল। ও নিজের ঝুড়ি থেকে একটা থালা বার করলো আর সেটাকে মাটিতে রাখলো আর তার ওপরে ছড়ি ঘোরালো। যখনই ও ছড়িটা থালার ওপরে ঘোরানো শুরু করলো, তখনই সেই থালার ওপরে একটা বাড়ি তৈরি হয়ে গেল। সত্যিকারের ঘরে থালার ওপরে হয়ে গেল, ঠিক এমনটাই যেমনটা ওই বৃদ্ধ মহিলা বলেছিলেন। হর্ষ প্রধানকে গিয়ে সব কথা খুলে বলল, আর হর্ষ সমস্ত গ্রামবাসীদের থালার ওপরে ঘর বানিয়ে দিয়ে দিল। এইসব দেখে জমিনদারনি প্রধান আর ওর বৈঠকের সামনে এসে বলল, আমি বলেছিলাম না নিজের বাড়ি খালি করে দাও, কিন্তু ঘর খালি করার জায়গায় তোমরা থালার ওপরে নিজের ঘর তৈরি করছো। ব্যাস, অনেক হয়েছে। কি? নইলে তুমি কি করবে? সরকারের কাছে যাবে? আরে কি করবে? আমরা তো আমাদের বাড়ি খালি করে দিয়েছি, আর আমরা তোমার জমির ওপরে নয়, থালার ওপরে রয়েছি। না জমিতে আছি, না আকাশে আছি। কোর্টে কি বলবে তুমি ম্যাডাম? যদি যাওয়ারই হয় তো যাও, তারপর আমরাও গিয়ে বলবো কিভাবে তুমি মিথ্যে কথা বলে সব গ্রামবাসীদের থেকে আমাদের জমি আর ঘর কেড়ে নিয়েছো। এটা শুনে জমিনদারনি নিজের বাড়ির দিকে চলে গেল, আর গুল্লু জমিনদারনিকে বলল, এখন আমরা কি করব মালকিন? আপনার কাছে কি কোনো উপায় আছে নাকি? হ্যাঁ, ওই হর্ষকে ওর থালার ওপরে বাড়ি বানানোর ছড়ি ওর থেকে নিয়ে নিতে হবে। কিন্তু ওর থেকে আমরা কি করে নেব? ওর বাড়িটা তো থালার ওপরে রয়েছে। তো ওর থালার ওপরে তৈরি বাড়িতে গিয়ে ওর ছড়ি চুরি করে নেব। এমনিতেও তোমার চেহারা তো চোরের সাথেই মেলে। ঠিকই বলেছেন আপনি, আমার মুখটা দেখতে তো চোরেদের মতনই বটে, কিন্তু কাজগুলো আপনি করেন চোরেদের মতন। কি? কিছু না মালকিন, আমায় ক্ষমা করে দিন। রাত হয়ে গেল আর জমিনদারনি আর গুল্লু হর্ষের থালি ঘরে এসে পৌঁছালো, আর হর্ষের ঘরে চুপচাপ ঢুকে পড়ল। চলো, ওই ছড়ি খোঁজো তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ মালকিন, তবে আপনি কি আমাকে এটুকু বলতে পারেন যে এখানে হর্ষ আর ওর বউ এখানে কেন নেই? হর্ষ আর সুরেখা ওই দিন নিজের বাড়িতে ছিল না। ভালো হয়েছে, ওরা দুজনে আজকে এখানে নেই। এখন আমরা আরামে সেই ছড়ি খুঁজে বার করব। গুল্লু সেই ছড়ি খুঁজে পেল। মালকিন, এই দেখুন, ছড়িটা তো এখানে রয়েছে, এই খাটটার নিচে রাখা রয়েছে। দাঁড়া, এটা আমাকে দে। যখনই জমিনদারনি ছড়িটা নিজের হাতে নিল,
তখনই হর্ষের থালি ঘর আকাশে উঁচুতে পৌঁছে গেল। আর যখন জমিদারনি ঘর থেকে বাইরে দেখলো, আমরা তো ওপরে কি করে এলাম? গুল্লু, তুই কি করলি? আপনি এটা কি করলেন মালকিন? জমিদারনি তখনই একটা আওয়াজ শুনতে পেল। এই যে ম্যাডাম, তা ওপর থেকে নিজের জমি আর লোকজনের গ্রামবাসীদের বাড়ি দেখতে কেমন লাগছে? প্রধান, আমাকে নিচে নামাও, আমি তোমার সামনে হাত জোড় করছি। খুব মজা হলো। আরে ও জমিদারনি, যেই ছড়ি তোমার হাতে আছে ওটা এখন নকল। এটা দেখো, আসল ছড়ি আমার হাতে আছে। আমি কিছু করিনি, যা করেছেন সবকিছু ম্যাডামই করেছে। জমিদারনি, কথা দাও যে তুমি সবার ঘর আর জমির কাগজ ফেরত দেবে, তবেই তোমাকে নিচে নামাবো। আমি কথা দিচ্ছি, আমি সবার কেড়ে নেওয়া ঘর আর জমির কাগজ সব ফেরত দিয়ে দেব, শুধু আমাকে নিচে নামিয়ে আনো। সত্যি? হ্যাঁ সত্যি বলছি, আমি ফেরত দিয়ে দেব। আমার খুব ভুল হয়ে গেছে, আমাকে নিচে নামিয়ে আনো। সুরেখা ছড়ি ঘোরালো আর ঘর নিচে নেমে এলো। পরের দিন জমিদারনি সমস্ত গ্রামবাসীকে ওদের ঘর, জমি আর ক্ষেতের কাগজপত্র ফেরত দিয়ে দিল।